আসসালামু আলাইকুম। স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশে প্রবৃদ্ধি 2 অঙ্কে নিয়ে যেতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন কেবল শহরমুখী নয়, তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয় তার সরকারের অন্যতম লক্ষ্য। মারুফ রেজার রিপোর্ট। উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে ঢাকায় শুরু হলো অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। মূলত দেশের বাইরে কাজের অভিজ্ঞতা ও বাস্তবিক জ্ঞান দেশের উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোই যার অন্যতম লক্ষ্য। 30টি দেশের প্রায় 300 প্রকৌশলীর অংশগ্রহণে 2 দিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই বেসরকারি খাতের উন্নয়নে বরাবরই আন্তরিক সরকার। আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। শুধু সরকার পাবে না সরকারি প্রতিষ্ঠান করে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে। কাজে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করবার জন্য আমরা বেসরকারি খাতটাকে আরো বেশি গুরুত্ব দিই, উন্মুক্ত করে দিই। দেশীয়দের পাশাপাশি প্রবাসীরাও যেন যে কোনো খাতে বিনিয়োগ করতে পারেন তেমন পরিবেশ তৈরি করতেও চাই বলে জানান সরকার প্রধান। কোন এলাকায় কি ধরনের উন্নয়ন দরকার এবং একটা দেশকে উন্নত করতে হলে কি কি প্রয়োজন, এভাবে আমরা সর্বক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বে 41তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আগামীতে আমরা ডাবল ডিজিটে পৌঁছাবো, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সরকারের অব্যাহত উন্নয়ন যাত্রায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণ করা এটা আমার কর্তব্য। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বিডিআর বিদ্রোহী দিন খালেদা জিয়া কোথায় লুকিয়েছিলেন এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সে রহস্য উদ্ঘাটিত হলে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে। সকালে ফেনী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি ঐক্যফ্রন্ট এ যাবৎ শুধু রাজনীতি করে এসেছে বলেও অভিযোগ করেন তিনি। এখন ক্যাচও করতে গিয়ে বিষধর পিলখানার সেই রক্তাক্ত ঘটনার যে তারা বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন এবং কেন তাকে পালিয়ে লুকিয়ে থাকতে হলো 24 ঘন্টা, এর সঙ্গে এই হত্যাকাণ্ডের যে রহস্যময় দিকটা তিনি উন্মোচন করতে চাচ্ছেন, এর কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হওয়া পলাশ আহমেদের দাফন সম্পন্ন করেছে তার পরিবার। ভোরে পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধখাটা গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে লাশ শনাক্ত করেন পলাশের বাবা। শনাক্তের পর যাচাই বাছাই শেষে তাকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। পরে রাতেই পলাশের মরদেহ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় তার পরিবার। এর আগে সোমবার ময়না তদন্ত শেষ করার পর দেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের হিমঘরে রাখা হয়েছিল। অন্যদিকে গেল সোমবার রাতে মৃত পলাশ ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, একটি ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক না। রাঙামাটির পুলিশ লাইন সুখিনীলগঞ্জে নবনির্মিত জেলা পুলিশের অস্ত্রাগার, 3টি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা সহ ট্যুরিস্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এছাড়াও পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা নেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি দেখেন, আমাদের ক্রাইমের স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান, অন্যান্য বিষয়গুলোর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন। আমি মনে করি পুলিশ প্রধান হিসেবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে স্বাভাবিক এবং বাংলাদেশ পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সিলেটে কুখ্যাত ডাকাত সর্দার আমির আলী সহ 2 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, গত 18 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে 6 ডাকাতি মামলার আসামি আমির আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে হাসান আলী এবং হাসন আলী নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। এ ডাকাত দলে আরও 10 জন সদস্য রয়েছে, তাদেরও গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এমদাদুল হক ওরফে এমদাদ খুনকার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, এমদাদ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামের দুদল মাদক ব্যবসায়ীর সংঘর্ষে জড়িয়েছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হয় এমদাদ। অন্যদিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন সরকার নামে এক ডাকাত নিহত হয়েছে। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। এই ঘটনায় আহত হন আরও একজন। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুলায় একটি ফ্ল্যাট বাসা থেকে রোজিনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 7 জনের মধ্যে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় পুলিশ বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা হামিদ আহমেদ মারা যান। এর আগে রোববার একই এলাকার জমির ও খাগড়াছড়ির কমলছড়ি এলাকার ভুবন রঞ্জন চাকমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, এই বিস্ফোরণের ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত টিম যে রিপোর্ট জমা দিয়েছে তাতে গ্যাস স্থানান্তরে অনিয়ম পাওয়া গেছে। তাই পুলিশ বাদী হয়ে সিলিন্ডার মজুতকারী প্রতিষ্ঠান ক্যান্টন এন্টারপ্রাইজের মালিক সৌম্য উজ্জ্বল চাকমা সহ 4 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। গত 19 ফেব্রুয়ারি ভোরে খাগড়াছড়ির খবংপুরিয়া এলাকায় একটি গ্যাসের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠাকুরগাঁয়ের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একই পরিবারের 5 সদস্য। বালিয়াডাঙ্গি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মরিচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, গেল 15 দিনে অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছে আরও 5 জন। এদিকে খবর ছড়িয়ে পড়ায় মৃত্যু আতঙ্কে আছেন পুরো গ্রামের মানুষ। জ্বর বা শরীর ব্যথা আক্রান্তরা ছুটছেন ওঝা আর কবিরাজের কাছে। আতঙ্কের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জেলা স্বাস্থ্য বিভাগ এখনও এ রোগের সুনির্দিষ্ট কারণ জানাতে না পারলেও আক্রান্তদের দ্রুত নিকট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। রোগ নির্ণয়ে ঢাকার রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে 5 সদস্যের একটি টিম ঠাকুরগাঁওয়ে আসছেন বলেও জানায় ঠাকুরগাঁও সিভিল সার্জন। দর্শক, ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জয়নাল আবেদিন বাবুল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবুল, আমরা জানতে পেরেছি যে ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক রোগে একই পরিবারের 5 জন মারা গেছেন। তো অজ্ঞাত এই রোগ নির্ণয়ে ঢাকা থেকে 5 সদস্যের একটি টিম মরিচপাড়া গ্রামে যাওয়ার কথা, তারা কি পৌঁছেছেন? এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুদানা, আপনাকে জানিয়ে রাখতে চাই, অজ্ঞাত রোগে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার যে 5 জন মারা গেছে, এইটি রোগ শনাক্তকরণের জন্য ঢাকা থেকে একটা টিম আসার কথা। এখন পর্যন্ত এই টিমটি এসে পৌঁছায়নি। তবে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন তদন্ত টিম রংপুর মেডিকেল কলেজে এসেছেন। সেখানে এসে তারা রোগীদের সঙ্গে কথা বলেছেন আক্রান্ত, এবং তাদের নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে তারা ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন যে ওরা কিছুক্ষণের মধ্যে ওনারা এই তদন্ত টিম ঠাকুরগাঁয়ে পৌঁছে যাবে। ঠাকুরগাঁয়ে আসলেই তারা
এই ঘটনাস্থলে এসে এলাকার লোকের সঙ্গে কথা বলবেন, রোগ নির্ণয়ের চেষ্টা করবেন এবং তারপরে সর্বোপরি সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন। আসলে আমি যদি এলাকার একজন লোকের সঙ্গে কথা বলতে চাই যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছিল, এটি কি হয়েছিল, আমরা একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চাই। আমরা এখন কথা বলবো একজন এলাকাবাসীর সাথে। আসসালামু আলাইকুম। প্রথমে ওনার বাবার আবু তাহেরের অসুস্থ, একখানে চিকিৎসা হলো রংপুর মেডিকেলে গেলাম, উনিও মারা গেল। তারপরে মারা গেল ওনার জামাই, তারপরে মারা গেল ওনার বড় ছেলে, তারপর না প্রথমে মরে গেল আবু তাহের, তারপরে মারা গেল ওনার। ধন্যবাদ বাবুল আপনাকে। এতক্ষণ ঠাকুরগাঁও থেকে জানাছিলেন জয়নাল আবেদিন বাবুল। ঠাকুরগাঁওয়ের 13টি নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দখলদারদের তালিকা করছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। সকালে স্থানীয় টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র। এ সময় জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, প্রথমে টাঙ্গন নদী ও পর্যায়ক্রমে জেলার 13টি নদীর সীমানা নির্ধারণ ও দখলদারদের হাত থেকে নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ পর্দা উঠছে RTV স্টার অ্যাওয়ার্ড 2018। এবার 6টি বিভাগে 25 ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন গুণী শিল্পীরা। আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের লিভিং লিজেন্ড সাবিনা ইয়াসমিন। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী জোবায়ের সানি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, RTV স্টার অ্যাওয়ার্ড 2018 প্রস্তুতি খবর আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সুজনা, অষ্টম RTV স্টার অ্যাওয়ার্ডের কিন্তু এখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, এবং প্রতি বছর যেমনটি RTV নতুন নতুন চমক উপহার দেয়, এবারও কিন্তু তারা বেশ ভিন্ন চমক নিয়ে উপস্থিত হবে দর্শকদের সামনে। এবং আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে 6টি বিভাগে তারা এবার সম্মাননা দিচ্ছে, এবং সেই সঙ্গে গুণী শিল্পী একজনকে আজীবনের সম্মাননা দিচ্ছে। তো সুজন, আমি একটু যুক্ত হতে চাই RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে। তার সাথে একটু জিজ্ঞেস করব যে আপনারা এই আয়োজনটি কেন করেন এবং এবছর আসলে কি চমকটা থাকছে। ধন্যবাদ। আপনারা জানেন আমরা অষ্টমবারের মতো এটি আয়োজন করতে যাচ্ছি স্টার অ্যাওয়ার্ড। আসলে আমাদের সবকিছু তো আমাদের দর্শকদের জন্য। আমাদের শিল্পীরা যারা দর্শকদের জন্য সারা বছর ধরে কাজ করেন, আমাদের পর্দাকে উজ্জ্বল করে রাখেন, তাদেরকে একটি ছাদের নিচে নিয়ে আসাই হলো মূল উদ্দেশ্য। এবং সারা বছর যে কাজগুলো করি সেই কাজগুলোর মূল্যায়ন করা, তাদের হাতে পুরস্কার তুলে ধরা, তাদেরকে ইন্সপায়ার্ড করা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং প্রতি বছরের ধারাবাহিকতা এবছরও আমরা একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা দেব। আপনারা জানেন আমরা অলরেডি বলেছি আমাদের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবার সম্মাননা পাচ্ছেন আজীবন সম্মাননা। আমাদের খুব আনন্দ লাগে যে এই কাজগুলো আমরা করতে পেরে। আমাদের আসলে অনেক বড় চ্যালেঞ্জ থাকে প্রতি বছর নতুন কিছু দর্শককে দেওয়া। এই অষ্টম স্টার অ্যাওয়ার্ডেও আমরা চেষ্টা করব এই আয়োজনটাকে আরেকটু নতুনভাবে সাজাতে, কারণ আমাদের যে চ্যালেঞ্জটা গতবার যা করেছি তার চেয়ে আরও ভালো কিছু দর্শককে দিতে হবে, কারণ দর্শকের এক্সপেকটেশন আমাদের কাছে অনেক বেশি। সেই চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি এবং আশা করি দর্শকরা আজকের এই আয়োজনটি দেখবে এবং আনন্দ পাবে। সুজনা, শুনছিলেন যে RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান যেমনটি বলছিলেন যে এবার ভিন্ন চমক নিয়ে RTV দর্শকদের সামনে উপস্থিত হচ্ছে অষ্টম স্টার অ্যাওয়ার্ডে, এবং সেই চমক দেখতে আসলে দর্শকদের সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তখনই আসলে দেখা যাবে যে এবছর কি চমক থাকছে RTVর এই স্টার অ্যাওয়ার্ডে। সুজনা, ধন্যবাদ সানি আপনাকে। এতক্ষণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাছিলেন জোবায়ের সানি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উন্নয়ন কেবল শহরমুখী নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয় সরকারের অন্যতম লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধি 2 অঙ্কে নেয়ার প্রত্যয়। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন, পলাশ ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা।
এবং ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একই পরিবারের 5 সদস্য, আরও 5 জন নতুন করে আক্রান্ত, পুরো গ্রামে আতঙ্ক। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।